ছাত্ররা কেমন আছো সবাই? শিকার কি বুঝতে পারলে নাকি অল্প বিস্তর? প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে শিকারের প্রেক্ষাপট, জীবনানন্দ দাশ সম্পর্কে অল্প বিস্তর আলোচনা, কবিতার বিষয়বস্তু সম্পর্কে সাময়িক কিছু ভাবনা দিয়েছি এবং কবিতার যে দুটি স্তরে কবিতাকে ভাগ করা হয়েছিল, প্রথম ভোর এবং দ্বিতীয় ভোর। প্রথম ভোর সম্পর্কে তোমাদের কাছে নিশ্চিতভাবে কিছু আলাপ আলোচনা পৌঁছে দেওয়া গেছে। এখন জীবনানন্দ দাশের তো কবিতার এত বিষয় বৈচিত্র্য, এত ভাবনার সুগ্রাহী রূপ, এমন চিত্রকল্প টেনে তোলে যে আসলে কবিতা তো নয়, এক অঙ্কের নাটক বলা যেতে পারে। দৃশ্যে দৃশ্যের নতুন চেতনার অবতারণা করা হয়েছে। সুতরাং একটা স্তর পর্যন্ত তোমাদের পৌঁছে দেওয়া হয়েছে কবিতায়। একটি ভোর হয়েছিল, যে ভোরে প্রকৃতির রূপকল্পময় চিত্র দেখা গিয়েছিল, সবুজ গালিচামোড়া প্রকৃতির মতো করে, যেখানে টিয়া পাখির পালকের সঙ্গে তুলনা করা তোতা গাছ, পেয়ারা গাছের চিত্র তোমরা দেখেছো কবিতার মধ্যে দিয়ে। সেই পর্বে তুলনা করার পরে একটি তারাকে তুলনা করা হয়েছিল বাসর ঘরের বদিরও একটি মেয়ের সঙ্গে, এবং মিশরের একটি মানসীর রেখে দেওয়া, বুক থেকে খসিয়ে রেখে দেওয়া একটি মুক্তোর গ্লাসের, নীল মদওয়ালা গ্লাসের সঙ্গে তুলনা করা হয়েছিল। তুলনা করা হয়েছিল দেশওয়ালিদের যে আগুন জ্বালানো, সেই আগুন জ্বালানোকে তুলনা করা হয়েছিল মোরগ ফুলের রঙের মতো। তুলনা করা হয়েছিল বিবর্ণ সেই আগুন ক্রমান্বয়ে যখন আবার ভোর হতে শুরু করে, কুমকুমের মতো কালারকে চেঞ্জ করে সেই আগুন হঠাৎ করে শালিকের, রোগা শালিকের বিবর্ণ হৃদয়ের ইচ্ছার মতো হতে শুরু করেছিল। এবং তারপরে ভোরবেলা যে ঘাসের মাথায় যে হালকা আলতো শিশির, সেই শিশিরের গায়ে প্রতিফলিত হয়ে প্রকৃতির যে রূপচিত্র, সেই রূপচিত্রকে তুলে ধরা হয়েছিল। ওই পর্যন্ত কবিতা তোমরা পেয়েছো। দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় স্তর, যেখান থেকে কবিতা শুরু হচ্ছে, একটি ভোর হয়ে গেছে, তারপরে দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছে, সে আগুন থেকে উষ্ণতা নিতে শুরু করেছে, সেই একটি রাত। এই রাতটি পর্যন্ত তোমরা দেখেছো। এই রাতের পাশাপাশি এই যে রাতটি হলো, এই একটি ভোর ভোর গেল যেখানে প্রকৃতির রূপচিত্র বর্ণনা করা হয়েছে, পাশাপাশি এই যে রাত, সেই রাতের দুর্বিধ ভাবনা ঘটছে, উন্নয়নের সর্বগ্রাসী রূপরেখা একটা চিত্র আনছে, এবং দেশওয়ালিদের জীবনযাত্রা, যারা প্রকৃতির মধ্যে বেঁচে থাকে, তাদের একটা চিত্র এই রাতে হয়েছে। যে রাতের মধ্যে দেখলে দেখা যেতে পারে দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছে, সেই আগুন ভোর হলে রোগা শালিকের বিবর্ণ হৃদয়ের ইচ্ছের মতো হয়েছে। ঠিক সেম এই রাত টপকিয়ে একটি ভোর আসতে শুরু করছে। এই দ্বিতীয় ভোর নিয়ে আলোচনা হবে। এই রাত পেরিয়ে আরেকটি ভোর আসছে, সেই রাতে কি হয়েছিল এবং তারপরের ভোরে কি হয়েছিল, এবং সেই ভোর আবার নতুন করে একটি রাতের দিকে গড়াচ্ছে, সেই রাতে কি হয়েছিল, সেইখান থেকে চলে আসবে। তার মানে আমাদের যে স্ট্যান্সাটা আমরা টানবো, একটি রাত শেষ হয়ে একটি ভোর আসছে, এই ভোর শেষে একটি রাত আসবে, সেই যার পর্যন্ত আলোচনা। দেখো কি বলছি। ভোর আবার একটু সেম ক্লোন দেওয়া হলো, অর্থাৎ কবি বারবার ভাবাচ্ছেন ভোরের পরে। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল ভোরের জন্য? একটি হরিণ অপেক্ষা করছিল। হরিণী নয় কিন্তু হরিণ অপেক্ষা করছিল, যাকে তাড়া করেছিল একটি চিতা বাঘিনী। একজন চিতা বাঘিনী মানে নিশ্চয় মা বাঘিনী চিতা, যে সন্তানদের জন্য খাবার সংগ্রহ করার জন্য ভেবেছিল হয়তো ওই পুরুষ হরিণটাকে মেরে দেওয়া হবে, কিন্তু হরিণ এত দ্রুত গতিতে দৌড়েছিল যে চিতাবাঘিনী তাকে ধরতে পারেনি। সুন্দরী বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। সে কিভাবে দৌড়েছিল? নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বন। কোন বন? এরকমভাবে দৌড়ালো, মনে করো সুন্দরীর বন থেকে মনে করো অর্জুনের বন, মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বন, মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বন। এবং অন্ধকারটি কেমন ছিল? মেহগনির মতো অন্ধকার ছিল। জেনারেলি একটি জঙ্গলের যে অন্ধকার থাকে, ডার্ক অন্ধকার থাকে, ওপরে একটি চাঁদোয়া বা লেয়ার থাকে সাধারণত গাছগুলোর উপরে। সেই চাঁদোয়া বা লেয়ার এমন করে থাকে, এমনিতেই সূর্যের আলো সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারে না,
এবং মেহগনি গাছের মতো ওই যে খয়েরি কালোর মিক্সড একটা অন্ধকার, যেখানে ধূসর অন্ধকার নয়, বিবর্ণ অন্ধকার নয়, কালো কুচকুচে অন্ধকার, যে অন্ধকারে নক্ষত্র পর্যন্ত আকাশে নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে প্রাণ বাঁচানোর তাগিদে হরিণটা যখন এখান থেকে সেখানে দৌড়েছে, সুন্দরী থেকে অর্জুনের জঙ্গলের মধ্যে প্রাণ বাঁচানোর তাগিদে, এবং সে চেয়েছিল ভোর হোক। কে চেয়েছিল? হরিণটি চেয়েছিল। তাহলে সেই ভোরটি এই হচ্ছে, মনে করো হরিণের এক্সপেকটেশন, হরিণ চেয়েছে একটি ভোর হোক। এবং তোমাদের বলার একটা কোনো দ্বিধা নেই আমার, মহিলা হরিণ বা হরিণীর থেকে কিন্তু পুরুষ হরিণ কিন্তু বেশি সুন্দর। মহিলা হরিণীর থেকে কিন্তু পুরুষ হরিণের মাংসর টেস্ট বেশি, এবং অপেক্ষাকৃতভাবে মহিলা হরিণীর থেকে পুরুষ হরিণ কিন্তু শারীরিক গঠনতান্ত্রিকতায় দুর্বল। এটা পশুদের মধ্যে একটু তোমাদের জানার দরকার। যেমন চিতা বাঘিনী অনেক ক্ষেত্রে চিতা বাঘের থেকে কিন্তু বেশি হিংস্র, ক্ষিপ্র। সে ঠিক আছে, এটা তোমরা অন্যান্য বিষয়ে জেনে নেবে, আমরা আপাতত কবিতার মধ্যে চলি। তাহলে ভোর হয়েছে, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে নেমে এসেছে? সুন্দর হরিণটি নেমে এসেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সারা রাত ধরে খেতে পারেনি, দৌড়েছে প্রচুর, ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেমন সে ঘাস? কচি বাতাবি লেবুর মতো সেই সমস্ত ঘাসের মধ্যে দিয়ে একটি সুঘ্রাণ ফুটে বের হচ্ছে। খিদে পেয়েছে তো স্বাভাবিকভাবে খাবারের যে ঘ্রাণ সে উপলব্ধি করতে পারছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। কে নেমেছে? হরিণ নেমেছে। নদীর একটা প্রবাহিত তীক্ষ্ণ শীতল ঢেউ, যেহেতু শীতকাল, সেই শীতকালের ঢেউয়ে সে নেমেছে, নদীর ঢেউয়ে। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। আমাকে অনেকবার অনেকে জিজ্ঞাসা করেছিল যে স্যার নদীতে কেন নামা হলো? আর এই নদীতে নামা হলো যে নদী তীক্ষ্ণ শীতল ঢেউ। তাহলে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ের সঙ্গে কি হরিণের কোনো কানেকশন আছে? নিশ্চিতভাবে আছে। যে বল্গারূপী হরিণ সাধারণত শরীরের তীব্রতা, ক্ষিপ্রতা হঠাৎ করে কমে গেছে, কিন্তু তার দৌড়ানো, তার গতিময়তাই কবিতার প্রাণ। সেই প্রাণহীন হরিণ কোথায় খরস্রোতার প্রবাহিত নদীর জলস্রোতের গায়ে নিজেকে এলিয়ে দিয়ে এই স্রোতের গতির সঙ্গে নিজের আভ্যন্তরীণ ইন্সপিরেশন পাচ্ছে, নিজের শরীরের আভ্যন্তরীণ অর্গানগুলো কোথায় সক্রিয়তা পাচ্ছে, সেই সক্রিয়তার জন্যেই কোনো ডোবাই না নেমে একটা খরস্রোতের প্রবাহিত নদীতে কিন্তু হরিণ নেমেছে। এবং কবি কিন্তু প্রত্যেকটি শব্দের কিন্তু উপস্থাপন বা রূপায়ণ, প্রেজেন্টেশন কিন্তু এই নির্দিষ্ট ভাবকল্পের জন্যই দিয়েছে, একেবারে আলগা চালে কিন্তু দেয়নি। তারপরে দেখো কি বলছে। আচ্ছা, অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। একটু জানতে হবে ব্যাপারটি। হরিণ কি চাইছে? হরিণ, বলছিলাম যে হরিণের চাওয়া পাওয়ার যে গল্প, হরিণ কিছু চাইছে তার শরীরের মধ্যে দিয়ে একটি উষ্ণতার আবেশ পৌঁছে দেওয়ার জন্য। এবং এই আবেশ, এই তীব্রতা, এই ক্ষিপ্রতা আসলে হরিণীকে কিন্তু চমক দেওয়ানোর জন্য। এ হরিণ চাইছে যে তার ক্লান্ত বিহল শরীর হঠাৎ করে খরস্রোতা নদীর প্রবাহে এসে একটি আবেগ পাবে, সেই আবেগ অন্যকে চমকিত করে দেবে। এবং উল্লাসিত হরিণ নিজের শরীরে একটা স্বাভাবিক উল্লাস পাবে। কিভাবে সেটা পাবে? কবিতার মধ্যে রয়েছে সে কথাটি। দেখো, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য হরিণ জলে নেমেছে, খরস্রোতার জলে নেমেছে তার নিজের শরীরের মধ্যে একটা উল্লাস নেওয়ার জন্য, শরীরের মধ্যে দিয়ে একটা ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে নেওয়ার জন্য। ব্যাপারটি কেমন? জরায়ুকে ছিঁড়ে উল্লাস পাওয়ার জন্য। জরায়ু বলতে সাধারণত আমরা মাতৃ জঠর বলি। আমরা সবাই মায়ের গর্ভে অবস্থান করেছি এবং মাতৃ জঠর ছিন্ন হয়ে আমরাও পৃথিবীতে বেঁচে থেকেছি, জন্মগ্রহণ করেছি। নারীর বন্ধন ছিন্ন করে হঠাৎ করে যখন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, এই অন্ধকার থেকে আলোকময় পৃথিবীতে যখন আমরা নেমেছি, এই নেমে আসার মধ্যে দিয়ে যে উল্লাস, যে আনন্দ, যে ভয়ঙ্করতা, সব কিছুরই প্রতিমূর্তি মিলে আমাদের মধ্যে একটা ক্রন্দন বা কান্নার কিন্তু প্রবাহিত রূপ। এবং এই কান্নার রূপরেখা কিন্তু বলেছিল যে আমরাও পৃথিবীতে এসেছি। ঠিক তেমনভাবেই
অন্ধকারে বেঁচে থাকা হরিণ নিজের প্রাণ বাঁচানোর তাগিদ নিয়ে দৌড়াচ্ছিল যে হরিণ, সুন্দরী থেকে অর্জুনের বনের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল যে হরিণ, যে অন্ধকার মেহগনির বনের মতো অন্ধকারের মতো দীর্ঘ রহস্য ছিল, সেই রহস্য ভেদ করে হঠাৎ করে সূর্য আলোকে ফিরে আসা হরিণ এখানে সুন্দরী থেকে সুন্দরী থেকে অর্জুনের যে বন, সেই বন আসলে মাতৃগর্ভের মতোই ছিল, এবং সেই মাতৃগর্ভের অন্ধকার ছিন্ন করে সকালবেলা হরিণকে জীবন্ত রূপরেখা নিয়ে জলস্তরে বেঁচে থাকা, এ আসলে মাতৃজঠর বা জরায়ুর, কঞ্চিত জরায়ুর ছিন্ন করে বেঁচে থাকার সমতুল্য ব্যাপার। আসলে কবির এইখানেই সার্থকতা। আমি বারবার বলেছি যে কবিতার মধ্যে দিয়ে একটা ইমেজিনারি, একটা দৃশ্যকল্প রূপায়ণ করেছেন, নইলে কেন একটা হরিণের ছিন্ন হয়ে বেঁচে থাকার, কেন একটা হরিণের আবেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এত কিছুর তুলনা, তাই না? তারপর দেখো কি বলছে, এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসের সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। এইখান থেকে সূর্য, দেখো আমি এখানে একটা টাচ দিয়েছি, জঙ্গলে সূর্য সরাসরিভাবে নাম বা তির্যকভাবে সূর্যরশ্মি না পড়ে এই গাছের মধ্যে দিয়ে ওই গাছের মধ্যে দিয়ে পড়ে, যখন মনে হয় যেন একটু হেলিয়ে হেলিয়ে পড়ে, মনে হয় যেন কোনো একটা বর্ষা, সোনালি বর্ষা কোথাও এনে জঙ্গলকে ভেদ করতে শুরু করেছে। এই উষ্ণতার পরিপূর্ণ এই সোনালি বর্ষার মতো তীব্র সূর্যের আলোক পেয়ে এবং জলের ছিটা পেয়ে ম্রিয়মান হরিণ হঠাৎ করে চাঙ্গা হয়েছে, এবং বলগা হরিণ যেন তার নিজস্ব যৌবন আবার ফিরে পেয়েছে। এই পরিপূর্ণতায় পরিব্যক্ত হরিণ সাহস পেয়েছে, শক্তি পেয়েছে। সেই সাহস, সেই ভেজা চামড়ার সুন্দর হরিণ আজ হরিণীকে মনে হয় চমক লাগিয়ে দেওয়ার জন্য নিজে উদ্গ্রীব হয়েছে। এমন একটা সুন্দর অবস্থা যেখানে জঙ্গলে অবস্থিত একটি হরিণ শিশু বা একটি হরিণ, সে নিজের অবস্থানে নিজের মতো করে শান্তি পাচ্ছে। রাতের দৌড়াদৌড়ি থেকে সে থমকে উঠে প্রাণের সঞ্চার পেয়েছে। কিন্তু টুইস্ট তো এইখানেই, গল্প তো এইখানেই, শিকার নামকরণ তো এইখানেই। শিকার কেন শিকার? একটা হরিণ যে মারা পড়লো তার জন্যেই কি কবিতার নাম শিকার? না, মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক, মানুষের সংকল্প, মানুষের চেতনা, মানুষের আবেশ, মানুষের সৌহার্দ্য, কোথাও না কোথাও সম্প্রীতির বাতাবরণ এই সময়, এই পরিস্থিতি, এই যুগময়তা, এই বিবর্তনশীলতা, সেই সব কিছুকেই হত্যা করেছে। সেই সমস্ত ভাবনার উপরে যেন স্বীকার করা হয়েছে। বিবেকহীন মানুষ আজ পশুর থেকেও নিকৃষ্ট। তার কারণের জন্যে হিংস্র পশুকে যতটা হরিণের ভয় পাওয়ার দরকার ছিল, তার থেকেও মানব সন্তান যে বেশি হিংস্র, তারাই যে প্রকৃত শিকারী, তারাই যে মানবতাকে স্বীকার করেছে, শুধু হরিণকে নয়। সেই কথাই এখানে আসছে। একটা অদ্ভুত শব্দ। কেন অদ্ভুত শব্দ? যে শব্দটি সাধারণত যে পরিবেশে মানায় না, যেটা কখনো হতে পারে না, সেটাকে অদ্ভুত বলা হয়। এখন একটি ফায়ারিং হয়েছে, ফায়ারিংটা জঙ্গলের ওই পরিবেশে এক্সপেক্টেড নয়, আনএক্সপেক্টেড, এবং যেহেতু আনএক্সপেক্টেড, হরিণও কখনো আশা করেনি এই ধরনের শব্দ হবে, প্রকৃতিও কখনো আশা করেনি, তাই জন্যই আনএক্সপেক্টেড সাউন্ড হয়েছে একটি। কি বলছে? নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগে একটি লাল ছিল, সেই লালটি কি ছিল? সেই লালটি কিন্তু তোমাদের বলেছি মোরগ ফুলের মতো। এখানে কিন্তু নদীর যে প্রবাহিত জল, এই জলে হঠাৎ করে টপটপে টপটপে রক্ত পড়তে শুরু করেছে, যে রক্তে পরিপূর্ণ মচকা ফুলের মতো। মোরগ ফুলের মতো নয়, কিন্তু মচকা ফুলের পাপড়ির মতো। এই যে ছোট্ট 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 খোসা নদীর জলস্তরে যদি প্রবাহিত হয়, সেই মচকা ফুলের লাল রঙের মতো জল হয়েছে হরিণের রক্তে। কোনো চিতাবাঘিনী কিন্তু তাকে আক্রমণ করেনি, মানুষ তার যান্ত্রিক বন্দুক দ্বারা তাকে হত্যা করেছে। চলে গেল ভোরের চিত্র থেকে সকাল। হঠাৎ করে ফিরে এসো, আবার একটি রাত্রি হচ্ছে। যেমন করে পূর্ববর্তী সময় একটি রাত্রি হয়েছিল, যে রাত্রে দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল উষ্ণতা নেওয়ার জন্য, এখানে আরেকটি রাত্রি কবিতার মধ্যে ফুটে আসছে। এই রাত্রি
মাংসের স্বাদ নেওয়ার জন্য। এই রাত্রি জৈবিক প্রবৃত্তির তাড়িত মানুষ অন্যকে মেরে দিয়ে তার মাংসের স্বাদ নিয়ে যে আত্মিক সুখ শান্তি নেবে, সেই লেলিহান প্রবৃত্ত তাড়িত মানুষের আচরণ এখানে আসছে। কি বলছে দেখো, আগুন জ্বলল, আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আগের আগুন উষ্ণতা দিয়েছিল শারীরিক বেঁচে থাকার কারণে, এই আগুন অন্যের মাংসকে পুড়িয়ে জীবের স্বাদ কোরকের স্বাদ বাড়ানোর জন্য। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। এই চিত্রকল্পটি বোঝো। হরিণের মাংস খাচ্ছে, একটি শতরঞ্জির মতো বিছিয়ে রেখে দিয়েছে, সেই শতরঞ্জির নিচে মনে করো শিশির ভেজা শতরঞ্জি বিছানা, তার উপরে গল্প করছে, সুখের গল্প, শোকের গল্প, হল্লাবাজি গল্প। কারা করছে? সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে নেশাখোর সমাজ। কারা তারা? টেরিকাটা মানুষের মাথা। টেরিকাটার সঙ্গে সিথিকাটার একটা সম্পর্ক আছে, অর্থাৎ যারা সৌন্দর্যে, যারা বিলাসিতায়, যারা বৈভবে, যারা প্রকৃত অর্থে দেশওয়ালি নয়, দেশওয়ালি মানুষ, নিম্নবর্গীয় মানুষ, তারা বেঁচে থাকার উষ্ণতা আবেশ নিয়েছিল প্রথম আগুন জ্বালানোর মধ্যে দিয়ে। আর এ মানুষ তো টেরিকাটা, সিথিকাটা, শহুরে নাগরিক সভ্যতার মানুষ, যাদের মধ্যে দিয়ে বিলাসিতার বৈভবটা এত বেশি এসে পৌঁছাছে। এ মানুষ তার নিজের রূপচি, তার রূপকল্পের জন্য অন্যকে হত্যা করতে ছাড়ে না। এ মানুষ সিগারেট খেয়েছে, এ মানুষের চুল টেরিকাটা, এ মানুষ এলোমেলো কয়েকটা বন্দুক ছড়িয়ে রেখে দিয়ে সেখানে নিজে শুয়ে পড়েছে, আর এখানে হরিণ শুয়ে পড়ে রয়েছে। এখানে দেখো একটি শব্দ আছে, নিস্পন্দ নিরপরাধ ঘুম। এই বিষয়টি নিয়ে তোমরা যদি তাবড় তাবড় ইউটিউব চ্যানেলে যাও বা বিখ্যাত বিখ্যাত শিক্ষক মহাশয়দের কাছে যাও, ইভেন বাজারে প্রচলিত বিভিন্ন সহায়িকা বইয়ের মধ্যে যাও, বিভিন্ন কিন্তু কনফিউশন, কিন্তু পাজলড হয়ে যাওয়ার কনফিউশন সেখানে। কিন্তু যারা তোমাদের কাছে মতামতটি ব্যক্ত করছে তারাও নিজেরা কবিতাটি নিয়ে কিন্তু কনফিউজ আছে। নিস্পন্দ নিরপরাধ ঘুম, নিস্পন্দ নিরপরাধ, তাহলে ঘুম দুটো হচ্ছে। প্রথমত দেখো, এক হচ্ছে হরিণ শুয়ে রয়েছে, সেই হরিণের শরীর, যে শরীর থেকে কেটে কেটে মাংস নেওয়া হচ্ছে এবং প্রজ্বলিত আগুনের মধ্যে দিয়ে সেই হরিণের মাংসকে পোড়ানো হচ্ছে, তাহলে হরিণ শুয়ে আছে। দ্বিতীয় যে পর্বটা রয়েছে দেখো, এখানে বন্দুক রয়েছে। আমি ধরো মনে করো এরকম করে তোমাদের একটি বন্দুকের চিত্র দিলাম, এখানে বন্দুক পড়ে রয়েছে। কে শুয়ে রয়েছে এখানে? মানুষ শুয়ে রয়েছে। যে মানুষ বিবেক থাকার কথা, যে মানুষ বোধ থাকার কথা, যে মানুষের অনুভূতি থাকার কথা, সেই অনুভূতির মস্তিষ্কে আজকে বন্দুক গ্রাস করতে শুরু করে রেখে দিয়েছে। নির্লজ্জ মানুষের মাথার পাশে বন্দুক, এবং সেই বন্দুক থেকে কয়েক হাত দূরে হরিণের শরীর আটকে পড়ে রয়েছে। যে হরিণ নিস্পন্দ, এ হরিণ নিস্পন্দ, যার মধ্যে কোনো স্পন্দন নেই, যার কোনো হার্টবিট নেই। এ হরিণ যেমন নিস্পন্দ, এ হরিণ তো নিরপরাধও বটে। এর মধ্যে কি কোনো অপরাধ ছিল? অপরাধ নিশ্চিতভাবে ছিল না। অপরাধ ছিল না। সুন্দরী থেকে, অর্জুনের বন থেকে ফিরে এসে জলস্তরে নেমে এলো, সেই হরিণকে মেরে দেওয়া হয়েছে। নিরপরাধ হরিণ মৃত্যুবরণ করেছে, নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে। ঠিক তেমনি এই মানুষকে ব্যঙ্গ করা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে। এই মানুষকে, এই মানুষ আজকে নিরপরাধ বোধ করছে, মানুষ আজকে নিস্পন্দন ঘুম দিচ্ছে, মানুষ আজকে নিরাপদ, মানে কি বলবো, মানুষ আজকে নির্লজ্জের বোধ এমন করে দাঁড়িয়ে রয়েছে যে মানুষ তার মস্তিষ্কের পাশে বন্দুক শুয়ে রয়েছে, অথচ মানুষের মধ্যে কোনো বিবেক কখনো কোনো এক ইঞ্চি দংশন করে না, যার জন্যে সেও যেন মনে করছে যে আমি একেবারে নিস্পন্দতা মানুষের মধ্যেও। স্পন্দনযুক্ত মানুষের চেতনায় আজকে স্পন্দনহীনতা আসতে শুরু করে দিয়েছে। কবিতা তো আসলে সেইখানেই। কবিতা মানে শুধু শিকার নয় যে একটা হরিণকে শিকার করা হয়েছে। কবিতা শিকারটা আসলে সভ্যতা, সমাজ, তার অবস্থান, তার প্রচলিত জীবন প্রবাহ ধারা, তার সময় পরিবর্তনের ইতিহাস, মানুষের চেতনার উপরে শিকার ঘটেছে।
উন্নয়নের করালগ্রাসীর রূপরেখা উন্নত সমাজের মস্তিষ্ককে স্বীকার করে নিয়েছে, সেই স্বীকারের কথাই কিন্তু কবিতার মধ্যে বলা হয়েছে। সুতরাং প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি স্তর, প্রত্যেকটি লাইন এবং শব্দের আভ্যন্তরে দাঁড়িয়ে আরেক যে শব্দ, কথার মধ্যে দাঁড়িয়ে আর এক কথা, কবি যেখানে কথার জালিকা বুনেছেন, কবি যেখানে রূপচিত্র তৈরি করেছেন কবিতার মধ্যে দিয়ে, সেই রূপচিত্রকে নিজেরা বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো, যদি সমস্যা থেকে থাকে, নিশ্চিতভাবে প্রতিশ্রুতি তো একটা দেওয়াই থাকতে পারে, ছাত্র তোমরা আমার, সুতরাং সমস্যাকে সলভ করার জন্য তো আমি দায়বদ্ধ তোমাদের কাছে। কোনো ভয় পাওয়ার কিছু নেই, ভিডিও দেখো, যেখানে বুঝতে পারছো না আবার দেখো, যেখানে বুঝতে পারছো না আবার দেখো। এবং প্রত্যেকটি ক্ষেত্রে তোমাদের একটি কথা বলে থাকি, বাড়িতে আছো যেভাবেই থাকো, ভার্চুয়ালি তোমাদের কাছে ডিজিটালাইজ করে আমরা ক্লাস পাঠিয়ে দিচ্ছি বটে, কিন্তু কোনোভাবেই কিন্তু ভেবো না যে আসলে আমি দূরে আছি, তোমরা দূরে আসো। প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য প্রতিটা মুহূর্তে থাকবো। কবিতাটা আপাতত এইখানে এই পর্যন্তই থাক। এর প্রশ্ন উত্তর এবং সাময়িক আলাপ আলোচনা নিশ্চয়ই আগামী দিনে থাকবে। যেখানে বুঝতে পারছো না, নিঃসংকোচে আমাদের সঙ্গে যোগাযোগ করো। বাড়িতে থাকো, আপাতত সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।